হ্যালো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সোহাগ একাডেমির নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির দ্বিতীয় ক্লাস। তোমরা জানো অলরেডি এই বীজগাণিতিক রাশির উপরে আমরা একটা বেসিক ক্লাস আপলোড করেছি। ওই ক্লাসে বহুপদী কি, বহুপদীর মাত্রা কি, মুখ্য সহগ কি, মুখ্য পদ কি, ধ্রুবক পদ কি এবং আদর্শ বহুপদী কি, সেই বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর আজকের আমাদের আলোচনার টপিকস হচ্ছে সমমাত্রিক বহুপদী কি, প্রতিসম রাশি কি, চক্রক্রমিক রাশি কি, ভগ্নাংশের প্রকৃতি, মূলত ভগ্নাংশ কাকে বলে এবং আংশিক ভগ্নাংশ কাকে বলে। সো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। যারা আগের ক্লাসটা করো নাই তারা ক্লাসটা কমপ্লিট করে আজকের ক্লাসটা করতে বসবা এবং ক্লাসটা করার সময় খাতা কলম নিয়ে বসবা। আমাদের প্রথম টপিকসটা হচ্ছে কি দেখো তো, সমমাত্রিক বহুপদী কি। দেখো তো সমমাত্রিক লেখাটা দ্বারা তুমি কি বুঝো? সমমাত্রিক, সম মানে হচ্ছে ভাইয়া কি সমান, মাত্রিক মান হচ্ছে মাত্রা। অর্থাৎ কোন একটা বীজগাণিতিক রাশির মধ্যে কিংবা কোন একটা বহুপদীর মধ্যে যে সকল পদ থাকবে, প্রত্যেকটা পদের মাত্রার মান যদি সমান হয় তাকে আমরা সমমাত্রিক বহুপদী বলতে পারি। ঠিক আছে, কি বলছি? কোন একটা বহুপদীর মধ্যে যে সকল পদ থাকবে সে পদের মাত্রার মানগুলা যদি সমান হয় তাকে আমরা সমমাত্রিক বহুপদী বলবো। যেমন ধরো আমি একটা বহুপদী লিখলাম এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা বহুপদী। এই বহুপদীর মধ্যে দেখো তো এক্স এর পাওয়ার আছে কত? 2। আর এক্স আর ওয়াই এর পাওয়ার হচ্ছে কত? 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আমরা জানি কোন একটা চলকের উপরে যদি কোনো পাওয়ার না থাকে তাহলে ওখানে এক পাওয়ার থাকে। তাহলে আমরা 1 আর 1 যোগ করলে কত পাই? 2 পাই। আর ওয়াই এর উপর তো আগে থেকে 2 আছে নাকি? তাহলে এই যে 2 হইছে। এক্স এর পাওয়ার 2, এক্স ওয়াই এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার হচ্ছে কত? 2। তাইলে এখানে যে কয়টা পদ আছে প্রত্যেকটা পদের মাত্রার মান সমান হইল। তাহলে কি আমরা এটাকে একটা সমমাত্রিক বহুপদী বলতে পারি না? আচ্ছা, এটা হচ্ছে অবভিয়াসলি সমমাত্রিক বহুপদী, যেহেতু প্রত্যেকটা বহুপদীর মাত্রার মান সমান। এরপরে আরেকটা বহুপদী লিখবো, এক্স কিউব প্লাস এস স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এই বহুপদীর ক্ষেত্রে দেখো তো একটু, যে সকল মাত্রা আছে, এখানে এক্স এর মাত্রা হচ্ছে কত? 3। তারপরে এস স্কোয়ার, যেহেতু ওয়াই এর উপরে কোনো মাত্রা নেই আমরা 1 ধরলাম, তাহলে এটার মাত্রা হয় 3। এখানে এক্স এর মাত্রার মান 1 ধরলাম, 1 আর 2 যোগ করে পাইলাম কত? 3। এখানে আছে 3। তাহলে প্রত্যেকটা পদের মাত্রার মান হচ্ছে 3, মানে সমান। সো আমরা এটাকেও কি বলতে পারি? সমমাত্রিক বহুপদী বলতে পারি। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার? সমমাত্রিক বহুপদী কাকে বলে? অর্থাৎ কোন একটা বহুপদীর মধ্যে বা কোনো বীজগাণিতিক রাশির মধ্যে যে সকল পদ থাকবে প্রত্যেকটা পদের মাত্রার মান যদি সমান হয় তাকে আমরা সমমাত্রিক বহুপদী বলি। আর যদি সমান না হয় তাহলে তাকে সমমাত্রিক বহুপদী বলা যাবে না। যেমন দেখো তো, এস স্কোয়ার প্লাস এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, এটা কি আমরা সমমাত্রিক বহুপদী বলতে পারি? এক্স এর উপরে পাওয়ার কত? 2 আছে। এই যে এক্স এর উপরে আছে 3, ওয়াই এর উপরে আছে 1, তার মানে হচ্ছে 4, আর এখানে আছে 5। তাহলে দেখো তো, এখানে প্রত্যেকটা পদের মাত্রার মান কি সমান? সমান নয়। তার মানে আমরা এটাকে সমমাত্রিক বহুপদী বলতে পারি না। ক্লিয়ার? সমমাত্রিক বহুপদী কাকে বলে আশা করি বুঝতে পারছো। আমরা যখন টাইপ বেসড এমসিকিউ করব তখন তোমাদের এই কনসেপ্টগুলো আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো পরিষ্কার হয়ে যাবে একদম। তাহলে আমাদের দ্বিতীয় যে টপিকসটা আছে এটা একটু দেখো তো, প্রতিসম রাশি বলছে। তাহলে প্রতিসম রাশিটা হচ্ছে কোন একটা বীজগাণিতিক রাশির মধ্যে যে কয়টা চলক থাকবে সেই চলক থেকে যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করলে যদি বীজগাণিতিক রাশির মানটা অপরিবর্তনীয় থাকে তাকে আমরা কি বলতে পারি? প্রতিসম রাশি বলতে পারি। তাহলে প্রতিসম রাশি সম্পর্কে কি বলছি? ধরো এখানে একটা রাশি লিখলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা হচ্ছে আমাদের একটা রাশি। তাহলে এই রাশির মধ্যে কয়টা চলক আছে দেখো তো, এক্স একটা, ওয়াই একটা, জেড একটা, তার মানে 3টা চলক আছে। যে কয়টা চলকই থাকুক না কেন আমি যে কোনো দুইটার স্থান বিনিময় করব। অর্থাৎ এক্স এর জায়গায় আমরা ওয়াই বসাবো আর ওয়াই এর স্থানে হচ্ছে আমরা এক্স বসাবো, ওয়াই এর স্থানে এক্স বসাবো, স্থান বিনিময় করলাম। এক্স এর স্থানে ওয়াই, ওয়াই এর স্থানে এক্স। অথবা তুমি চাইলে বসাইতে পারো ওয়াই এর স্থানে জেড কিংবা জেড এর স্থানে ওয়াই। ঠিক আছে, যে কোনো দুইটা চলক যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় করার পরে পুরা রাশিটার মান যদি অপরিবর্তনীয় থাকে তাহলে আমরা তাকে কি বলতে পারি বলতো? প্রতিসম রাশি বলতে পারি। তাহলে দেখো তো, এখানে আমরা এক্স এর পরিবর্তে ওয়াই লিখবো। ঠিক আছে, এই যে এক্স এর পরিবর্তে ওয়াই লিখলাম, আর ওয়াই এর পরিবর্তে কি লিখবো? এক্স লিখবো। প্লাস ওয়াই এর পরিবর্তে কি লিখার কথা? এক্স। তাহলে এক্স জেড প্লাস জেড তো অপরিবর্তনীয় থাকবে আর এক্স এর পরিবর্তে ওয়াই লেখার কথা। তাহলে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কত হয় দেখো তো,
এই যে এক্স ওয়াই সাজাইলাম, ঠিক আছে, তারপরে জেড এক্স প্লাস এটাকে যদি এই যে ওয়াই জেড, এই রাশিটা আসছে কিনা দেখো তো। এই রাশিটা আসছে এক্স ওয়াই, তারপরে জেড এক্স ওয়াই জেড। তাহলে রাশিটার মানের কি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা এই রাশিটাকে কি বলতে পারি? প্রতিসম রাশি বলতে পারি। তাহলে দেখো তো আরেকটা রাশি তোমাদেরকে দিই। আচ্ছা, এস স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স, এই রাশিটা প্রতিসম রাশি কিনা দেখো। আমরা এক্স এর জায়গায় কি বসাবো? ওয়াই, আর ওয়াই এর জায়গায় এক্স বসাবো, ঠিক আছে। তাহলে এই যে এক্স এর পরিবর্তে ওয়াই বসালাম, ওয়াই এর পরিবর্তে বসালাম এক্স, প্লাস ওয়াই এর পরিবর্তে এক্স বসালাম জেড, জেড তো পরিবর্তন হবে না, ঠিক আছে। এক্স এর পরিবর্তে আবার ওয়াই বসাইলাম। তাহলে দেখো তো এটাকে যদি আমরা সাজাই লিখি, এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড এস স্কোয়ার প্লাস তারপরে এখানে ওয়াই জেড স্কোয়ার। আমরা এই রাশি সমান কি এই রাশি পাইছি? পাই নাই। এটা ছিল এস স্কোয়ার ওয়াই, কিন্তু আমরা পাইছি এক্স ওয়াই স্কোয়ার। এখানে ছিল জেড স্কোয়ার এক্স, কিন্তু আমরা পাইছি জেড এস স্কোয়ার। এখানে ছিল ওয়াই স্কোয়ার জেড, কিন্তু আমরা পাইছি ওয়াই জেড স্কোয়ার। তাইলে অর্থাৎ এক্স এবং ওয়াই স্থান বিনিময় করার পরে এই রাশিটার মধ্যে আমরা যে মানটা আসার কথা, সেম মানটা আসার কথা, আমরা কিন্তু মান সেম পাই নাই। আমাদের মানের পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ বীজগাণিতিক রাশিটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি না? প্রতিসম রাশি বলতে পারি না। তাহলে প্রতিসম রাশি কখন বলা হবে? কোন একটা বীজগাণিতিক রাশির মধ্যে যে কোন দুইটা চলকের স্থান বিনিময় করার পরে যদি ওই বীজগাণিতিক রাশিটার মান অপরিবর্তনীয় থাকে, তাহলে কেবলমাত্র সেই সময় আমরা তাকে তাকে কি বলতে পারবো বলতো? প্রতিসম রাশি বলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 3 নাম্বার হচ্ছে চক্রক্রমিক রাশি। চক্র মানে বুঝো, ঘুরতে থাকা, চক্রাকারে ঘুরতে থাকা। তাহলে এই যে একটা চক্র আঁকলাম, ঠিক আছে, এই যেটা ঘুরতেছে ঘুরতেছে, ঠিক আছে, এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। কিরকম? ধরো আমাদের 3টা রাশি এক্স ওয়াই জেড, আমাদের হচ্ছে এই 3টা রাশি। তাহলে আমরা এখানে এক্স সমান ওয়াই ধরবো, ওয়াই সমান জেড ধরবো, আর জেড সমান এক্স ধরবো। যেহেতু চক্রাকারে ঘুরতেছে, এক্স সমান ওয়াই, ওয়াই সমান জেড, জেড সমান এক্স, আবার এক্স সমান ওয়াই, ওয়াই সমান জেড, জেড সমান এক্স। তাহলে এই যে এখান থেকে যেয়ে আবার এখানে ঘুরতেছে না এভাবে চক্রাকারে। তাহলে এটা হচ্ছে কি চক্রক্রমিক রাশি। অর্থাৎ কোনো বীজগাণিতিক রাশির মধ্যে যদি 3টা চলক থাকে, তাইলে প্রথম চলকের স্থানে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থানে তৃতীয় চলক, আর তৃতীয় চলকের স্থানে প্রথম চলকের মান বসানোর পরে যদি ওই রাশিটার কোনো মানের পরিবর্তন না ঘটে, তাহলে আমরা তাকে কি রাশি বলতে পারি? চক্রক্রমিক রাশি বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা দেখো তো একটা এক্সাম্পল দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 3xyz। আমাদের এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 3xyz। আমরা এটাকে চক্রক্রমিক রাশি কিনা যাচাই করব, ঠিক আছে। তাহলে চক্রক্রমিক রাশি যাচাই করার ক্ষেত্রে আমরা কি বসাই? এক্স সমান ওয়াই বসাবো, ওয়াই সমান জেড বসাবো, আর জেড সমান কত বসাবো বলো তো? এক্স বসাবো, ঠিক আছে। আচ্ছা, এই যে এক্স এর মানের জায়গায় আমরা কি বসাবো? ওয়াই। তাইলে এটা হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় বসাবো জেড, এটা হইলো জেড স্কোয়ার, আর জেড এর জায়গায় বসাবো এক্স, এটা হইলো এস স্কোয়ার প্লাস 3। এই যে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, আর জেড এর জায়গায় এক্স। এখন এটাকে যদি আমরা সাজাই লিখি, তাইলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 3xyz। দেখেন তো আমার প্রথম যে বীজগাণিতিক রাশিটা আমরা পাইছিলাম, 3টা চলকের স্থান বিনিময় করার পরে কি আমরা সেম মানটাই পেয়েছি? অবভিয়াসলি হ্যাঁ। সো আমরা বলতে পারি কোন একটা বীজগাণিতিক রাশির মধ্যে প্রথম চলক সমান দ্বিতীয় চলক, দ্বিতীয় চলক সমান তৃতীয় চলক, তৃতীয় চলক সমান প্রথম চলক স্থান বিনিময় করার পরে যদি ওই বীজগাণিতিক রাশিটার মানের কোনো পরিবর্তন না ঘটে, তাকে আমরা কি রাশি বলতে পারি? চক্রক্রমিক রাশি বলতে পারি। তাইলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো
আমাদের আরেকটা বীজগাণিতিক রাশি আছে এরকম যে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল টু ওয়াই বসাবো, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু আমরা জেড বসাবো, আর জেড ইকুয়াল টু এক্স বসাবো। তাইলে এক্স সমান ওয়াই বসাইলাম, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান জেড স্কোয়ার বসাইলাম, জেড স্কোয়ার সমান কত বসাবো, এস স্কোয়ার। আচ্ছা, এবার যদি আমরা সাজাই লিখি তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে দেখো তো, প্রথমে আমার যে রাশিটা ছিল, আমি আমার চলকের স্থান বিনিময় করার পরে আমরা কি সেই মানটা পাইছি? পাই নাই। এখানে এস স্কোয়ার ছিল, ওয়াই এর আগের সাইনটা ছিল মাইনাস, আর জেড এর আগের সাইনটা ছিল প্লাস। কিন্তু আমি স্থান বিনিময় করার পরে আমার এই সাইনগুলার মানের পরিবর্তন হয়ে গেছে। সুতরাং প্রথম বীজগাণিতিক রাশির সাথে আমার এই বীজগাণিতিক রাশির মানটা পরিবর্তন হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমি এটাকে চক্রক্রমিক রাশি বলতে পারি না। তাহলে চক্রক্রমিক রাশি কখন হবে বলতো? যখন তিনটা চলকই স্থান বিনিময় করার পরে বীজগাণিতিক রাশির মানের কোনো পরিবর্তন হবে না, তাকে চক্রক্রমিক রাশি বলে। এবার একেবারে তিনটা একটু রিভাইজ দাও তো, রিভিশন দাও তো একটু। সমমাত্রিক বহুপদী কাকে বলতেছে? যখন কোন একটা বীজগাণিতিক রাশির মধ্যে প্রত্যেকটা পদের মাত্রার মান সমান হবে তাকে সমমাত্রিক বহুপদী বলা হবে। প্রতিসম রাশি কাকে বলা হবে? কোন একটা বীজগাণিতিক রাশির মধ্যে যে কয়টা চলক থাকবে সেই চলকের মধ্যে যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করার পরে ওই বীজগাণিতিক রাশির যদি কোনো মানের পরিবর্তন না ঘটে তাকে আমরা প্রতিসম রাশি বলতে পারি। আর চক্রক্রমিক রাশি কখন বলা হয়? যখন কোন একটা বীজগাণিতিক রাশির মধ্যে তিনটা চলকেরই চক্রাকারে স্থান বিনিময় করার পরে যে বীজগাণিতিক রাশিটা পাবো সেই বীজগাণিতিক রাশির মান যদি অপরিবর্তনীয় থাকে তাকে আমরা চক্রক্রমিক রাশি বলতে পারি। তাইলে আশা করি সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি একদম ক্লিয়ার। যদি না বুঝে থাকো ভাইয়া, জাস্ট ভিডিওটা একটু করে ফোর্স করে অর্থাৎ পিছনের দিকে একটু স্কিপ করে আবার দেখে নিবা। আশা করি বুঝবা, অবশ্যই বুঝবা, তোমাকেই বুঝতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি এই তিনটা টপিকস বুঝে থাকো, তাহলে জাস্ট এখানে এক একটা টপিকস থেকে একটা একটা এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসছি। এই তিনটা এমসিকিউ সলভ করে কমেন্ট বক্সে একটু লিখে দিবা যে কোনটার আনসার কোনটা হবে। খুব সহজ, যদি বুঝে থাকো তাহলে নিশ্চয়ই পারার কথা, জাস্ট একটু খেয়াল করো। ঠিক আছে, এই তিনটা কোয়েশ্চন সলভ করে কমেন্ট বক্সে একটু লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এরপরে 4 নম্বরে যে টপিকসটা আছে ভগ্নাংশের প্রকৃতি, এখান থেকে শুরু করব। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের 4 নাম্বার যে টপিকসটা আছে এটা হচ্ছে ভগ্নাংশের প্রকৃতি। তোমরা ক্লাস 6-7-এ পড়ছো ভগ্নাংশ হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, নাকি? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? যার হরের মানটা বড় হয়, হরের মান বড় হয় আর লবের মান ছোট হয়। যেমন এখানে দেখো তো, আমার হর হচ্ছে কত? 4, আর লব হচ্ছে কত? 3। তাহলে হরের মানটা কি বড় হইল আর লবের মানটা কি ছোট হইল? তাইলে হরের মান যদি বড় হয় আর লবের মান যদি ছোট হয় তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। আর অপ্রকৃত ভগ্নাংশের বেলা হচ্ছে উল্টা, যদি লবের মানটা ছোট হয়, লবের মানটা যদি বড় হয় আর হরের মানটা যদি ছোট হয় তাহলে তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। কিন্তু বীজগাণিতিক রাশির মধ্যে আমরা সরাসরি সংখ্যা যেহেতু থাকবে না, আমরা এখানে জাস্ট পাওয়ারের মানটা বিবেচনা করব। যেমন ধরো আমার একটা বীজগাণিতিক রাশি আছে এমন x plus 5 into x plus 1, sorry, x plus 5 divided by x plus 1 into x plus 2। আমার এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিটার মধ্যে দেখো তো, লবে x চলকের পাওয়ার কত? 1। এক চলকের পাওয়ার কত পাইলাম? 1। আচ্ছা, এখানে লিখি 1 পাইলাম মাত্রা। তাহলে এখানে x এর উপরে মাত্রা 1 আছে না? গুণ হইলে কত হবে? 1 আর 1, গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে কত হবে? 2 হবে না? তাহলে দেখো তো, আমরা কিন্তু পাওয়ারের হিসেবটা করছি, পাওয়ার কত আছে সেই হিসেবটা করব। এবার এখানে হরের মানটা কি বড় হইছে, লবের মানটা কি ছোট হইছে?
তাইলে কোনো একটা বীজগাণিতিক রাশির মধ্যে যদি পাওয়ারের কোনো বীজগাণিতিক রাশির মধ্যে যদি চলক থাকবে, সেই চলকের মাত্রার যদি হর লব হিসেবে হর যদি বড় হয় এবং লব যদি ছোট হয়, তাহলে আমরা তাকে কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। আর যদি হরের পাওয়ারটা ছোট হয় আর লবের পাওয়ারটা যদি বড় হয়, তাকে আমরা অপকৃত ভগ্নাংশ বলবো। তাহলে এই ভগ্নাংশটাকে আমরা কি ভগ্নাংশ বলতে পারি? প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। ঠিক আছে, যেহেতু তার লবের মাত্রা বড়, হরের মাত্রা ছোট। ঠিক আছে, তাইলে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। আরেকটা এক্সাম্পল ধরো, আমার এখানে আছে এক্স কিউব প্লাস 1, ঠিক আছে, আর আমার হরে আছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো তো আমার এক্ষেত্রে কত হয়? এই যে লবে পাওয়ার আছে 3, হরে পাওয়ার কত? 2, 2 4, গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তাহলে পাওয়ার কত হইল? 4 হইল। তাহলে এখনো কি হরের মানটা বড় হইছে আর লবের মানটা ছোট হইছে? হইছে। তার মানে আমরা এটাকেও কি বলতে পারি? প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। ঠিক আছে, তাইলে আমার আরেকটা এক্সাম্পল দেখো, এক্স কিউব প্লাস 2 ইন্টু এস স্কোয়ার প্লাস 1, আর আমার এখানে আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এই রাশিটার দিকে একটু খেয়াল করো তো, এখানে লবের মধ্যে পাওয়ার কত? 3 আর 2 যোগ করলে কত হবে? 5। আর এখানে 1 আছে, এখানে 1 আছে, যোগ করলে কত হয়? 2। এখানে দেখো তো হরের মানটা লবের মানের চেয়ে ছোট নাকি বড়? ছোট। লবের মান যেহেতু বড়, অর্থাৎ পাওয়ার, লবের পাওয়ার যেহেতু বড় আর হরের পাওয়ার যেহেতু ছোট, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? অপকৃত ভগ্নাংশ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখেন, লাস্ট এক্সাম্পল। তাইলে যখন হরের মানটা বড় হয়, লবের মানটা ছোট হয়, তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। আর যখন লবের মানটা বড় হয়, হরের মানটা ছোট হয়, তখন তাকে আমরা অপকৃত ভগ্নাংশ বলি। কিন্তু আরেকটা প্রশ্ন থেকে গেল না, যদি সমান সমান হয়, এই যে এক্স প্লাস 1 আছে, এখানে আছে এক্স প্লাস 2, ঠিক সেম ভাবে এখানে আছে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4। তাহলে দেখো তো এ ভগ্নাংশে লবের মাত্রা হচ্ছে কত? 112, আর হরের মাত্রা 112। তাইলে হরের মাত্রাও হচ্ছে 2, লবের মাত্রা হচ্ছে 2, দুটোই সমান। তাহলে আমরা এটাকে প্রকৃত বলবো নাকি অপকৃত বলবো, নাকি মাঝামাঝি বলবো? মাঝামাঝি বলার সুযোগ নেই। তাহলে এটাও হবে অপকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপকৃত ভগ্নাংশ। তাহলে আমরা ক্লিয়ার হলাম, কেবলমাত্র লবের মানটা যদি ছোট হয়, হরের মানটা যদি বড় হয়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর দুই ক্ষেত্রে যদি লবের মান বড় হয়, হরের মান ছোট হয়, কিংবা লব আর হরের মাত্রা যদি দুইটাই সমান হয়, সে দুই ক্ষেত্রে আমরা তাকে অপকৃত ভগ্নাংশ বলবো। আশা করি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপকৃত ভগ্নাংশ কাকে বলে তোমরা বুঝতে পারছো। সো যদি এমসিকিউর মধ্যে আসে ভগ্নাংশের প্রকৃতি ব্যাখ্যা করতে, আশা করি তোমরা এমসিকিউ আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমাদের এবার 5 নাম্বার হচ্ছে মূলদ ভগ্নাংশ কাকে বলে। মূলদ ভগ্নাংশ কাকে বলে? দেখো জিনিসটা হচ্ছে খুব বেশি সহজ। যখন কোন একটা বীজগাণিতিক রাশিকে বা দুইটা বীজগাণিতিক রাশিকে আমরা হর এবং লব আকারে প্রকাশ করব, তাকে মূলদ ভগ্নাংশ বলে। একেবারে সিম্পল। যেমন ধরো এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এক্স প্লাস 1 এটা হচ্ছে আরেকটা বীজগাণিতিক রাশি। তাহলে এই দুইটা বীজগাণিতিক রাশিকে যদি আমি একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করি, যেমন এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এই যে একটাকে লব এবং একটাকে হর আকারে প্রকাশ করলাম, সো আমি বলতে পারি আমার এটা হচ্ছে কি? মূলদ ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মূলদ ভগ্নাংশ। ঠিক আছে, ক্লিয়ার? জাস্ট এটুকুই। আচ্ছা তাহলে আংশিক ভগ্নাংশটা কি? যখন একটা ভগ্নাংশটাকে আমরা দুইটা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব, একটা ভগ্নাংশকে যখন দুইটা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব, তাকে আমরা কি বলবো বলতো? আংশিক ভগ্নাংশ বলবো। কি ভগ্নাংশ? আংশিক ভগ্নাংশ। সাপোজ ধরো আমার একটা ভগ্নাংশ আছে এক্স বাই ওয়াই প্লাস এক্স বাই
ওয়াই, এই যে এক্স বাই ওয়াই আছে, আরেকটা আছে ওয়াই বাই এক্স। তাহলে আমরা এই ভগ্নাংশটা কি হয় দেখো তো, এখানে যদি আমরা লসাগু নিই এক্স ওয়াই, তাহলে ওয়াই ওয়াই যাবে গা, থাকবে কি এক্স এস স্কোয়ার প্লাস, আর এখানে হচ্ছে এক্স যাবে গা ওয়াই এর সাথে গুণ হলে, এই যে। তাহলে এটা হচ্ছে একটা ভগ্নাংশ না? আমি এই ভগ্নাংশটাকে সাপোজ ধরো দুইটা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করলাম। আমার এটা হচ্ছে ধরো মূল ভগ্নাংশ, ঠিক আছে? এই ভগ্নাংশটাকে ভেঙে আমি দুইটা ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। এইটা একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ, এবং মাঝখানে তাকে কি চিহ্ন দিলাম? যোগ চিহ্ন দিলাম। তাহলে একটা ভগ্নাংশটাকে ভেঙে যদি দুইটা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করা হয় তাকে আংশিক ভগ্নাংশ বলা হয়। এবার আংশিক ভগ্নাংশের ইন ডিটেলসে ভিডিও আসবে। শুধুমাত্র আংশিক ভগ্নাংশটাকে নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব। তোমরা জানো আংশিক ভগ্নাংশ হচ্ছে তোমাদের এই অধ্যায়ের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট যদি গাইডে একটু করে তোমরা চোখ বোলাও, তাহলে বিগত প্রশ্নের দিকে একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবা যতগুলা কোয়েশন আসছে সিকিউ, ম্যাক্সিমাম কোয়েশনের মধ্যে 90% কোয়েশনের মধ্যে খ কিংবা গ এর মধ্যে যে আংশিক ভগ্নাংশ নিয়ে একটা ম্যাথ আসছে। সো আংশিক ভগ্নাংশটা হচ্ছে ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আংশিক ভগ্নাংশটি নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করব, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের এই বীজগাণিতিক রাশিটার পুরা বেসিকের আলোচনা কমপ্লিট। অর্থাৎ এই টপিকস গুলা ছাড়া তোমার বীজগাণিতিক রাশির মধ্যে আর কোনো টপিকস নাই। So, আমাদের আশা করি তোমাদের বেসিকের উপরে কমপ্লিট একটা ধারণা চলে আসছে। আমরা নেক্সট ক্লাসে খুব শীঘ্রই নেক্সট ক্লাসটা আপলোড করব। ওই ক্লাসে আমরা তোমার এই বীজগাণিতিক রাশির উপরে টাইপ বেসড এমসিকিউ ক্লাসটা করব। ওই ক্লাসটা করার পরে তোমরা দেখতে পারবা যে ভাইয়া এই যে হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশি, এই ক্লাসটা এত সহজ, এই অধ্যায়টা অনেক বেশি সহজ হবে। সো প্রত্যেকটা ক্লাসই রেগুলারলি করতে থাকো, খাতা কলম নিয়ে বসে মনোযোগ সহকারে করতে থাকো, এবং তোমার যেসব বন্ধু বান্ধবী আছে ক্লাসগুলা থেকে মিস হচ্ছে তাদের কাছে কষ্ট করে ক্লাসগুলা পৌঁছে দাও। আশা করি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো হবে, ঠিক আছে? আমাদের চেষ্টা থাকবে অর্ধবার্ষিক পরীক্ষা যেহেতু কোরবানের বন্ধের পরপরই হবে, সো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে যেন তোমাদের হায়ার ম্যাথের অন্তত পক্ষে আমরা 5 ভাগের 4 ভাগ সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়াশোনার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।